সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের লাইভ আড্ডায়। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল দোলনা। বলুন তো, যুগের সাথে তাল মিলিয়ে পরিপাটি হয়ে থাকতে কে না ভালোবাসে? বছরের শুরুতে তাই আজকে আমরা একজন স্টাইলিং কোরিওগ্রাফারের সাথে আড্ডা দিতে যাচ্ছি। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমানের জনপ্রিয় স্টাইলিং কোরিওগ্রাফার তানজিল জনি। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার শুরুতেই জানতে চাইবো আপনার পরিচয়টা আপনি যদি নিজের মুখে দেন, কারণ যেহেতু আপনার কাজ নিয়ে অনেক কনফিউশন থাকে অনেক সময়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছি ফ্যাশন ডিজাইনিং এর একজন স্টুডেন্ট। আমি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি স্টাডি করেছি। দেন আমি ডিজাইনিংয়ের পাশাপাশি স্টাইলিংয়ের ব্যাপারটা দেখি, যেহেতু ফটোশ্যুটে স্টাইলিংটা খুবই ইম্পর্টেন্ট। দেন আস্তে আস্তে কোরিওগ্রাফিতে মুভ করা। বাট বেসিকলি এখন ইন্টারনেটের যুগে আমার কিছু কাজ পাবলিকের কাছে, মানে পাবলিক এত ভালোভাবে ক্যাচ করেছে ব্যাপারগুলো, তো এর জন্য দেখা যায় যে দে আর ভেরি কনফিউজড অ্যাবাউট মি, হোয়াট এম আই এক্স্যাক্টলি। তো ওরা ভাবে যে কেউ ভাবে আমি মেকআপ আর্টিস্ট, কেউ ভাবে ফটোগ্রাফার, কেউ ভাবে স্টাইলিস্ট, কেউ ভাবে আমার একটা গ্রুমিং স্কুলও আছে, তো ফ্যাশন গ্রুমারও ভাবে। তো আমার যদি এক্স্যাক্টলি আমি পরিচয় দেই, মানে আমার দিক থেকে আমি একজন ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার। অ্যান্ড কোরিওগ্রাফির মধ্যে সব কিছুই পড়ে। যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো কোরিওগ্রাফার অ্যান্ড স্টাইলিস্ট লাইক এটাই হচ্ছে আমার অরিজিনাল আইডেন্টিটি। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে আপনি শুরুটা করেছিলেন কিভাবে, কোত্থেকে বা কতদিন আগে? আচ্ছা, শুরুটা করেছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, লাইক দ্যাট টাইম আমার ফ্যামিলি, বাবার বিজনেস, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে যখন বিজনেস ফ্যামিলি থাকে তখন কিন্তু সবাই বলে যে হ্যাঁ এত বড় বিজনেস রেখে কেন তুমি এখন এগুলো করবা। তো আমার বাবারও সেম ছিল যে তুমি আমার বিজনেসটা দেখো, বাট আমার প্যাশন ছিল যে আমি নিজে কিছু করব ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন আমি আমার শান্তমরিয়ম ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নেওয়ার পর আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যে অ্যাডমিশন নেওয়ার পর স্টাডি করব এই 5টা বছর আমি কিন্তু স্টাডির উপরেই থাকতে হবে। আমি কিন্তু ওই 5টা বছর ওয়েস্ট করলাম। আমি যদি নিজে না কিছু করতে পারি কেন ওয়েস্ট করব। আচ্ছা, তারপর আমি ড্রেস ডিজাইনিং শুরু করি। দেন সেই ডিজাইনিংগুলো আমি আমার ফার্স্ট কাজ করেছিলাম লরেঞ্জো স্টুডিওতে। তো সেখানে আর কি যখন আমি ফটোশ্যুট করি, ফটোশ্যুটে আমি ড্রেসগুলো দিই মডেলসদের পরার জন্য, অ্যান্ড দে আর ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ মি বিকজ মানে দ্যাট টাইম আমি একটু ডিফারেন্ট ডিজাইন করার ট্রাই করেছি। দেন ডিজাইনিং থেকে স্টাইলিং থেকে কিছু কিছু আর্নিংয়ের পর ফটোশ্যুট। অ্যান্ড আমার ইউনিভার্সিটিতে একটা নিয়ম হচ্ছে যে যারা ফাইনাল সেমিস্টারে থাকবে তারা আপনার ড্রেসগুলোকে হচ্ছে ফটোশ্যুট করাবে, ফাইনাল ড্রেস। তো সেই ফটোশ্যুটটা যখন করাচ্ছিল তখন আমি ওখানে স্টাইলিং করলাম। অ্যান্ড আমি একটা ফ্যাশন শো করি। ফ্যাশন শোটা ছিল হচ্ছে লেমেরিডিয়ান হোটেলে। এটা আমার লাইফের ফার্স্ট ওয়ার্ক। সেটার কোরিওগ্রাফার ছিলেন আজরা মোহাম্মদ আপু, আজরা মাহমুদ। অ্যান্ড আজরা আপুর ওইটা ছিল আমাদের বিপিএল নিয়ে, বিপিএল একটা লঞ্চিং আর কি। অ্যান্ড দ্যাট টাইম আমি তার সাথে কোঅর্ডিনেট করি। দেন গ্রুমিং স্কুল সম্পর্কে আমার আইডিয়া হয়। আচ্ছা, আচ্ছা, তারপর ড্রেস আমি ডিজাইন থেকে গ্রুমিং স্কুল। ওয়াও। তো গ্রুমিং স্কুলের ব্যাপারটা একটু ছোট্ট করে বলি। আচ্ছা, বেসিক্যালি আচ্ছা। গ্রুমিং স্কুলের আমার সিজন হচ্ছে লাইক আমি গ্রুমিং সিজন, আমার যে ফেসবুক পেজ তানজিস ক্রিয়েশন গ্রুমিং সিজন, এটা আমি দেওয়ার মেইন রিজন হচ্ছে যে আমি চেয়েছি যে পিপল আর লাইক ট্রেন্ডি। আর লকডাউনে ঘরে বসে থাকে সবার মাথায় কিন্তু একটা পোকা থাকে যে এইটা করলে ভালো হতো, ওইটা করলে এক্স্যাক্টলি। ভালো হতো, আমি এইটা কেন করিনি। তো মডেলিং, আমি শুধু মডেলিংটা শেখাচ্ছি না, আমাদের গ্রুমিং স্কুলে র্যাম্প ওয়াক থেকে শুরু করে কথা বলা, শুদ্ধ করা, দেন আচ্ছা, আচ্ছা। আপনার মেক ওভার, তারপর হচ্ছে বিভিন্ন কিছু, লাইক ওয়াও। আমাদের 9টা মডিউল থাকে। মডিউলের মধ্যে আপনার বিভিন্ন টিচাররা এসে ক্লাস নেয়। যেমন বাংলাদেশের টপ সেলিব্রিটি কোরিওগ্রাফার বুলবুল টুম্পা আপা আমার স্কুলে এসে ক্লাস নিয়েছেন। তারপর ফটোগ্রাফার ফারহান আহমেদ, ওয়াও। তারপর হচ্ছে প্রীত রেজা, সালমান মুক্তাদির হচ্ছে ও নিয়েছে হচ্ছে, হি ইজ মাই গুড ফ্রেন্ড আচ্ছা, অলসো। আচ্ছা। সো ও নিয়েছে হচ্ছে মোটিভেশনের উপর ক্লাস। তো এরকম দেখা যায় যে প্রত্যেকটা উইকেন্ডে যখন আমাদের ক্লাস থাকে উইকের ফার্স্ট ক্লাসগুলোতে আমরা টিচারদের নিয়ে ক্লাস করি, অ্যান্ড সেকেন্ড ক্লাসগুলোতে থাকে ওদের প্র্যাকটিক্যাল, ওয়াও। ইভেন ফটোশুটের পোজিং স্টাইলিংগুলো। আচ্ছা, আচ্ছা। তো দেখা যায় যে একটা র্যান্ডম পিপল লাইক যখন এসে বলে যে কারা বেশি ইন্টারেস্টেড থাকে এইসব মানে গ্রুমিং স্কুলে
অ্যাডমিশন গ্রুমিং এর স্কুলে ক্ষেত্রে? আসলে তো দুই ক্যাটাগরির স্টুডেন্টরা আমরা পাই, আচ্ছা। স্টুডেন্টদের পাই। একটা ক্যাটাগরি হচ্ছে যে মানে তারা ফিউচারে ইন্টারন্যাশনাল মডেল হতে চায় বা ওয়াও। মডেলিং করতে চায়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে ইমপ্রুভ দ্য সেলফ, হুম। লাইক ওরা পার্সোনাল লাইফে কি ড্রেস আপ করবে, আচ্ছা। মানে কি ধরনের স্টাইল করবে, এগুলো সম্পর্কে একটু নলেজ কম থাকে, তো তারাও কিন্তু অ্যাডমিশন নেয়, তারাও অ্যাডমিশন নিতে পারে। অ্যান্ড দেখা যায় যে আমাদের গ্রুমিং স্কুল থেকে এই পর্যন্ত যতগুলো স্টুডেন্ট বের হয়েছে প্রায় 200-200-র মতো হবে, 200, অ্যান্ড দে আর ওয়ার্কিং অন মিডিয়া সাইট। ওরা কোনো না কোনোভাবে হয়তো বা অ্যাক্টিং করছে, বিকজ আমাদের এখানে অ্যাক্টিংয়ের জন্য টিচার আসে, বা অ্যাক্টিং শেখানোর জন্য টিচার আসে, তো অ্যাক্টিং করছে, টিভিসি করছে, ওবিসি করছে। আসলে সত্যি দেখতে ভালো লাগে, চমৎকার ওদের কাজ। আচ্ছা, বাহ! অনেক কিছু জানা হলো। আচ্ছা, আপনার এই গ্রুমিং স্কুলের সেশনটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে হাউ আচ্ছা। লং? এটা হচ্ছে 3 মাসের একটা কোর্স। 3 মাসের কোর্সে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, যেহেতু সবাই স্টুডেন্ট, আর যারা এমনও আছে যে ডক্টর, ওয়াও! তারপর হচ্ছে ডিবিতে আছে, যে আর্মিতে কোনো আছে, প্রফেশন থেকে যে কোনো আসছে। ওয়াও! প্রফেশনের হুম। মানুষ অ্যাডমিশনটা নিতে পারে। আচ্ছা, ইভেন আচ্ছা। নেও আমাদের প্রচুর পরিমাণের লাইক এরকম প্যাশনের মানুষ বেশি, যারা স্টুডেন্ট বাদেও বাইরে বাইরে জব করছে, চাকরি করছে বা বিজনেস করছে, তারা এসে এসে গ্রুমিং করছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। কিছুদিন আগে আপনি রোজিনা আপার সাথে কাজ হুম। করেছেন। আমি সেই টোটাল এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছিলাম যে শুরুটা কিভাবে হলো রোজিনা আপার সাথে আপনি হুট করে আচ্ছা, কাজটা সারপ্রাইজ দিলেন আমাদেরকে? সময় টেলিভিশন আমার খুব প্রিয়, বিকজ ও। হচ্ছে যে আহ, প্রথম থেকেই আমাকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি আমি সময় টিভি থেকে। অ্যান্ড আজকেও দোলনাপু, আপনারা দেখছেন দোলনাপু, শি লুকিং সো প্রিটি টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সো মাচ। দোলনাপুর সাথে আমার কমিউনিকেশন হয়েছিল, আপনার সাথে যেমন কমিউনিকেশন হয়েছিল, একদিন সাডেন হঠাৎ করে একটা ফোন কল আচ্ছা, করার পর বলছে যে অঞ্জনা আপার কল, আচ্ছা, চিত্রনায়িকা আচ্ছা। অঞ্জনা আপার কল। সালাম আলাইকুম তানজিল, আমি তোমার অঞ্জনা আপু বলছি। এখন বলছে কোন অঞ্জনা আপু, আমি তো চিনতে পাইনি প্রথমে। পরে বলে আমি চিত্রনায়িকা অঞ্জনা, আমি রোজিনার তোমার নাম্বারটা খুব দরকার, তুমি একটু আমাকে সেন্ড করো। তুমি তোমার নাম্বারটা কি আমি রোজিনাকে দিব? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার এইটাই হচ্ছে পার্সোনাল সেল নাম্বার, আপনি এটাই আপুকে দিয়ে দেন। মানে সে কতটুকু প্রমিনেন্ট, মানে আমার কত সিনিয়র হয়ে জাস্ট পারমিশন নেওয়ার জন্য সে কল দিয়েছে, মানে এগুলো হচ্ছে লাইক শেখার মতো একটা জিনিস। তারপর রোজিনা আপা আমাকে কল দিল, আমি তো তারপর আমার মা কল দিয়েছে আমাকে। আচ্ছা। আমি বলেছি আম্মু রোজিনা আপা কল দিবে। পরে বলে রোজিনা আপা, বলে চিত্র, সে আমার ফেভারিট। পরে আমি বলছি কি বললা, আমি তো কয়েকটা, বলে তুমি ছোটবেলায় সিনেমা মানে দেখেছো না, বিশ্বাস তোমার হচ্ছিল না এমন বিশ্বাস একটা হচ্ছিল না। ব্যাপার। আমার মা বেশি এক্সাইটেড। তারপরে আমাকে বলে যে কখন স্বাভাবিক। কল দিবে, কখন কল দিবে। আমি বলছি আমি জানি না কখন কল দিবে। আম্মুর ফোনটা রাখার পরে রোজিনাবার ফোন, হ্যালো তানজিল, আমি তোমার ভিডিওস টিকটকে দেখছি। আমার টিকটকে 1.5 মিলিয়নের মতো ফলোয়ার। অনেক লাইক বেশি। আমার হুম। মনে হয় কোরিওগ্রাফির মধ্যে আমি সব থেকে বেশি মানে ফলোয়ার আচ্ছা, মানে আচ্ছা। এসছে আমার। আমার কাজগুলো মানুষের কাছে পছন্দ হয়েছে। তো হ্যাঁ, সেই স্বীকৃতি হিসেবে তো আমরা এই যে সিনিয়রদের ফোন কল হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, সিনিয়রদের তারপর হচ্ছে আমার সাথে যখন কন্টাক্ট হলো, কন্টাক্ট হওয়ার পর বলতেছে যে আমি চিত্রনায়িকা রোজিনা, তো আমি তোমার কাজগুলো খুবই পছন্দ করি, আমি তোমার কাজ ডেইলি দেখি, আমার ফোনে অনেকগুলো ভিডিও সেভ করা, কবে শুট করব আমরা। আমি তো মানে জাস্ট শক। সরাসরি। হ্যাঁ, বলো কবে শুট করব, তুমি আসো একদিন আমরা প্ল্যান করি। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আশিকের বার্থডে ছিল, দেন রোজিনাপু বার্থডেতেই চলে আসছে দেখা করার জন্য। তারপর আমরা দেখা করলাম, দেখা করার পর শুটের, উনি আবার হচ্ছে দেশের বাইরে গিয়েছিল, মেবি ইউকে আর দুবাই, আমি আচ্ছা। খেয়াল নেই সঠিক। তো যখন আসার পর আমাদের ফটোশুটের, অ্যান্ড তার বাসায় গিয়ে তো আমি অবাক। অ্যান্ড সময় টেলিভিশনের ক্লিপসে মনে হয় মানুষ দেখেছে যে কতটুকু এক্সাইটিং ব্যাপার ছিল। আমরা ওই পুরো শুটটা কভার হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, পুরো শুটটা রোজিনা পুরো আপার শ্যুটটা। ট্রান্সফরমেশনের যে শুটটা ছিল আমরা ওটা কভার করেছিলাম। অ্যান্ড রোজিনা আপা নিজেকে চিনতে পারছিল না, সে শুধু একটা কথাই বলেছিল, আমি সে আগের 80 দশকের রোজিনাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এটাই আমার জন্য সব থেকে বড় আপাকে পাওয়া। কয়টা লুক দেওয়া হয়েছিল? আপুকে টোটাল 3টা লুক দেওয়া হয়েছিল, একটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। শাড়ি, একটা হচ্ছে ওয়েস্টার্ন, আর একটা হচ্ছে ব্রাইডাল। ওয়াও! হুম। আপনি যেমন রোজিনা আপার সাথে কাজ করেছিলেন, ঠিক আমি যদি জুনিয়র কারো কথা বলি, আপনি কিন্তু দিঘির সাথেও কাজ করেছেন। হ্যাঁ, দিঘির সাথে কাজ করেছি। সেটা যদি আপনি এক্সপেরিয়েন্সটা বলতেন। ওটাও আমার দর্শক ব্যাপক বাংলাদেশে আমি সমাদৃত হ্যাঁ, ছিল। হ্যাঁ, দিঘির সাথে কাজ করার রিজন হচ্ছে যে দিঘিকে সবাই মনে করতো বাচ্চা, সেই ময়না পাখি ছোট দিঘি।
ছোট দিঘি কি নায়িকা হবে, এটা সেটা অনেক সমালোচনায় ছিল। তারপর আমি যখন ওর ওয়েস্টার্ন লুকটা চেঞ্জ করি, দেন ইট ওয়াজ লাইক অ্যামেজিং। আউটপুটটা এত ভালো ছিল, সবার কাছে সেটা চোখে পড়েছে। ওর ইভেন একটা শুট কিন্তু ভাইরাল, আমি রিক্সার সাথে করেছি, অ্যান্ড এক্স্যাক্টলি, সবাই বলছিল যে রিক্সার সাথে কেন, রিক্সার অসাধারণ সাথে কেন। ব্রাইডাল শুটের সাথে মানে রিক্সা কনসেপ্টটা খুব ভালো পেছনে হয়েছে। ব্যাকগ্রাউন্ডে বিহাইন্ডে হচ্ছে আপনার বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছিল, যারা কিডস, মানে নর্মাল। আমি এমন ভাবে ব্যাপারটা প্রেজেন্ট করতে চেয়েছি যে মানে সবাই একটা অ্যাক্টের মধ্যে ছিল, ওরা ওদের মতো খেলছে, রিক্সাওয়ালার মতো মুড, ওয়াও কি প্রফেশনাল। তারপর দিঘি দিঘির মতো ফটোশুটে শট দিচ্ছে। সো এই ছবির আউটপুটটা খুবই সুন্দর এসেছিল। এই যে ডিফারেন্ট থিঙ্কিং গুলো, এগুলো আপনি কোত্থেকে আসছেন? এমন কি কখনো হয়েছে যে আপনি আম, আমরা হয় না যে আমি যেরকম একজন বড় উপস্থাপককে যেরকম আমার সামনে রাখি, আপনি কি এমন কোনো কোরিওগ্রাফারকে আপনার সামনে রাখেন কিনা? আমি এটা সবসময় বলি যে আমার ফেভারিট হচ্ছে আজরা মাহমুদ আপু, আচ্ছা আচ্ছা। অ্যান্ড সে আমার আইডল বলতে পারেন, বিকজ তার কাজ আমার এত পছন্দ। আমি সম্পূর্ণ লাইক আমি যখন কোনো ফটোশ্যুট করি, লাইক ব্র্যান্ডের ফটোশ্যুট করি, আমি কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি, যেগুলো যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও কিন্তু আমার কাজ করা বিলবোর্ড আছে, ওয়াও। ইন্টারন্যাশনালি কিন্তু আমার বিলবোর্ড আছে। তো বিলবোর্ডের কনসেপ্ট যখন মাথায় রাখি, তখন আমি আজরাপুর কনসেপ্টের শ্যুটগুলো একটু চিন্তা করি যে সে কিভাবে কাজগুলো করে। আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি যখন আমি স্টাইলিং করি, সেটা আমার একদমই নিজের সেন্স থেকে, যে আমি চিন্তা করছি যে ব্রাইডাল যে আমি সাজাচ্ছি, এই বউটাকে যদি আমি নর্মালি সাজাই সবাই দেখবে, আমি যদি ওর ব্যাকড্রপে একটা লাইট রেখে দেই, সেটা রেড কালার হোক গ্রিন কালার হোক, সেটা অন্যরকম একটা আউটপুট পাবো। বাট ওর ব্যাকড্রপে যদি একটা রিক্সা বা একটা সিএনজি রেখে দেই, সেটা এক রকমের আউটপুট। এক্স্যাক্টলি, মানুষ তো আমি সব শুধুমাত্র কিন্তু রিক্সা না, আমি কিন্তু এই পর্যন্ত ঘোড়া নিয়ে, যেমন ঘোড়ার গাড়ি, তারপর হচ্ছে আরো অনেক কনসেপ্টে কাজ করেছি। আর যারা হচ্ছে অ্যাক্ট্রেস বাংলাদেশি, যেমন পূজা চেরি, শিরিন শিলা, তারপর হচ্ছে দিঘি, অপু বিশ্বাস আপু, তারপর হচ্ছে রিসেন্ট হচ্ছে আমাদের কথা চলছে আমার আর মৌসুমী আপুর সাথে। মৌসুমী আপু অলসো ইন্টারেস্টেড টু ডু ওয়ার্ক উইথ মি। মৌসুমী আপু রিসেন্ট আমরা পিকচার মৌসুমী আপলোড আপু কি করেছি। সিঙ্গেল শুট করতে যাচ্ছে নাকি সানি ভাই সহ? এখন আমি সানি ভাই যেটা আমাকে বলেছে যে জনি তোমার কাজ আমি দেখেছি, আমাকে বলে কি, এই তোমাকে না ভিডিও তো অনেক বড় লাগে, বাট তুমি তো বাচ্চা, আমাকে তো 24 চলছে। ভীষণ ফ্রেন্ডলি, 24 অনলি। হ্যাঁ, তো আমাকে বলতেছে যে জনি তোমাকে কিন্তু এত বড় লাগে না, তুমি কিন্তু বাচ্চা। আমি বলছি, ও আচ্ছা তাই। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ করব, যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের একটা শুট করব, আচ্ছা। মানে ফুল অফ একটু তামিল টাইপের। ওয়াও। যেহেতু সে একজন অ্যাক্টর, আর তাদেরকে আমার লুক, আমি যেটা করতে চেয়েছিলাম যে মৌসুমী আপুকে আগের লুকটা দেওয়ার জন্য, আচ্ছা, যে আচ্ছা। আগের মতো করে একটা মানে লুক, ওয়েস্টার্ন লুক হোক বা একটু গথিক টাইপের লুকও আমার চিন্তা ভাবনা ছিল, বাট আমরা একটু করবো, একটু ফিল্মি টাইপের করবো। অ্যান্ড আই থিঙ্ক এটা আরো বেস্ট হবে। আমার আরো কাজ, মানে কাজ যত করবো তত আপডেট হবে, বেস্ট অবশ্যই হবে। অবশ্যই best অ্যান্ড হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে সাথে কিন্তু শাবনূর আপুর সাথেও কথা হচ্ছে। উনি যদিও কোভিডে আক্রান্ত ছিলেন, এখন মনে হয় সুস্থ। তো যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরা আপু দেশে আসলে আমরা সেই শ্যুটটাও করব। ইনশাল্লাহ আপনি অবশ্যই করবেন, আমরা দেখব, আমরা অবশ্যই সাপোর্ট করব। এই যে নায়ক নায়িকার কথা যখন বলছিলেন, তখন আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিজের যে পরিবর্তন, আগে কিন্তু ধরেন মুভির কনসেপ্ট নিয়ে মানুষ বেশি ভাবতো, নায়ক নায়িকার লুক চেঞ্জ কিংবা বডি বিল্ডিং বলেন, এসব নিয়ে ভাবতো না। এই যে যে পরিবর্তনটা কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, বিকজ হচ্ছে যে আমি এই পর্যন্ত অনেকগুলো সিনেমাতে স্টাইলিস্ট হিসাবে আমি চুক্তিবদ্ধ হয়েছি, বাট কাজ করা হয়েছে শুধুমাত্র ইফতেখার চৌধুরীর আচ্ছা আচ্ছা। মুক্তি সিনেমাতে। সেখানকার আমার ফটোগ্রাফার ছিল রফিকুল ইসলাম রয়েব ভাইয়া। তো সেই ফটোশ্যুটটা এত অ্যামেজিং হয়েছে, সেটা কিন্তু মানুষ মানে দেখে বলবে না যে এটা বাংলাদেশে শ্যুট করা বা বাংলাদেশি কোনো অ্যাক্ট্রেস। আচ্ছা আচ্ছা। তো আমি ট্রাই করি একটু ডিফারেন্ট লোকেশন করতে, গুলো বিকজ কি আপনি সিলেক্ট করে দেন যে? না, লোকেশন গুলো হচ্ছে আমাদের যে ফ্যাশন ডিরেক্টর আশিক, ও আচ্ছা, হচ্ছে আমরা আসলে কোলাবোরেশন করি, আমরা তার মানে টিম ওয়ার্ক। জনি হচ্ছে টোটাল একটা টিম। টিম তাই না? যেমন আমার টিমে Okay. হচ্ছে আমাদের ফ্যাশন ডিরেক্টর আছে, আমাদের একজন ফ্যাশন কোঅর্ডিনেটর আছে আচ্ছা। সানি, তারপর আমার ফটোশুটে ম্যাক্সিমাম টাইম তপু সাহা, আরিফ আর রিসেন্ট আরেকটা ছেলে কাজ করছে। তো আমরা একটু টিম ওয়ার্ক করে কাজ করার ট্রাই করি, কারণ শিডিউল মিলানো, এই ফ্রি আছো কিনা, এটা সেটা ম্যাক্সিমাম টাইম আমার আচ্ছা, হচ্ছে আচ্ছা।
ড্রেসের ব্যাপারে আমি আনজারাকে প্রেফার করি, আনজারা থাকে বা অন্যান্য ব্র্যান্ড থাকে, আচ্ছা আচ্ছা তো এইভাবে কাজগুলো করা হয়। আচ্ছা, তার মানে কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু কোনো লুক চায়, তার মানে আপনার পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়, বাদ বাকি আপনার না, আর কাজে কোনো চিন্তা কাজটা করতে একটু হয় না। বেছে করা, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাজটা কোয়ালিটি কি মেনটেন কারণ করার জন্য। মেকওভার থেকে শুরু করে ফটোগ্রাফি সবকিছু আপনার সাথে আপনি কোলাব করে ফেলছেন সবকিছু। বেসিক্যালি এটা সবার লাইফের উপর ডিপেন্ড করে। যে আচ্ছা, আচ্ছা। যেমন আমি একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যখন হিরো আলমের শুট দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, দেখেছি। হিরো আলম কিনে যখন শুট করি আমি কিন্তু 10 বার চিন্তা করি যে আমি শুটটা করবো Okay. কিনা, কারণ এটা কিন্তু আমার প্রমোশনের থেকে ডিমোশন হওয়ার চান্সেস বেশি। এক্স্যাক্টলি, আমি আসলে ওখানে আসতাম যে আপনি যে শুধুমাত্র সেলিব্রিটি বেস্ট সেলিব্রিটিদের বেছেছেন তা কিন্তু না, তা আপনি না। কিছু নেগেটিভ হয়ে যেতে পারতো আপনার ক্যারিয়ার, সেদিকে আপনি গিয়েছেন। তো সেই আপনার দর্শক সমর্থনটা কেমন ছিল? আমার মনে হয় লাইফে যদি আপনি রিস্ক না নেন, যদি ঝুঁকি Of না course. থাকে, তাহলে কিন্তু ভালো কিছু করা যায় না। Exactly. প্রত্যেকটা, সেটা খারাপ কাজ হোক ভালো কাজ হোক, ঝুঁকি থাকতে হয়। তো আমি ভালো কাজেই সবসময় ঝুঁকি নিতে পছন্দ করি। আমার হিরো আলমের সাথে যখন আমি শুট করি, এটা একটা মুভির জন্য ছিল, অনন্ত জলিল স্যারের। তো মুভির জন্য যখন আমি লুক চেঞ্জ করি, আমি 10 বার ভাবি যে আচ্ছা আমি কাজটা করবো কিনা, কারণ আই এম লাইক লিটল বিট কনফিউজড অ্যাবাউট হিম, যে কি ব্যাপার, ওকে আমি কিভাবে চেঞ্জ করবো, এখন তো আমাকে চেঞ্জ করতে হবে। তারপর Exactly. আমার দেখা গেছে যে ও যখন ড্রেস আপ নিয়ে আসছে, ও কিন্তু কি নিয়ে আসছে, স্পাইডারম্যানের একটা টি শার্ট, সুপারম্যানের একটা টি শার্ট, আচ্ছা, আচ্ছা। লাইক মানে ওর থিঙ্কিং থেকে ওইগুলোই ওর বেস্ট ড্রেস আপ। হুম। তারপর আমি কি করছি, আমার যে ড্রেসগুলো ছিল ওয়ার্ড্রপে, ওগুলো বের করছি, বের করে দেখছি যে আমার আগের যেগুলো ওর বডি ফিটিংস হবে কিনা আচ্ছা, বা আচ্ছা। এরকম। তো এইগুলো দিয়ে কিন্তু আমি ফটোশুটটা মানে কাজের করেছিলাম। প্রতি এতটা ডেডিকেটেড যে আপনি বেস্ট করার জন্য যে কোনো ওয়েতে আপনি হ্যাঁ, চলে যান। অফকোর্স, কারণ কাজ দিয়েই আমরা বেঁচে আছি, আচ্ছা। আর কাজ দিয়েই কিন্তু আজকে আমার এই ফ্যান ফলোয়ার। অবশ্যই অবশ্যই। আপনি রিসেন্টলি শুনেছি ইমরানের সাথেও একটা কোলাব করেছেন, তো সেই সম্পর্কে যদি একটু বলতেন। ইমরানের সাথে ম্যাজিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ইমরানও আমাকে চিনতো, আমি ইমরানকে আচ্ছা, আচ্ছা। চিনতাম। তো আমি তো আমার ফেভারিট সিঙ্গারের লিস্টে ইমরানের একটা গান খুবই আমার পছন্দ, তো ওকে আমি বলেছিলাম, যেদিন আমাদের দেখা হলো সেদিন আমাকে বলতে, এই তুমি তানজিল, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার ভিডিও আমি দেখি, আমি চাই তোমার গান কিন্তু আমি সবসময় শুনি। পরে বলে যে কোনটা শোনো, আমি বলছি যে আমি অনেকগুলাই শুনি, তো আমার একটা ফেভারিট, সবাই চলে যাবে এটা। আচ্ছা, তারপর বলে কি তুমি আমাকে গিয়ে শোনাও, পরে আমি গিয়ে শোনাই, তো বলো আচ্ছা যাও তুমি এই গানটা গাও, আমি কপিরাইট দিব না। তো ইমরানের তারপর সাথে কি আমার, আপনি নিজের গলায় হ্যাঁ, গাইলেন? হ্যাঁ, ইমরানের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের সৈকত রেজা ভাইয়ের একটা কাজ ছিল, পরম বন্ধুরের গান, সেখানে সবাই দেখি আমার পরিচিত, পায়েলও আমার ফ্রেন্ড, ইমরানও আমার ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা। তো কাজটা অনেক ভালো হয়েছিল, অ্যান্ড এটা খুবই ভাইরাল একটা কাজ, খুবই অল্প দিনে গানটা ট্রেন্ডিং এ ছিল। অ্যান্ড ইমরানের আমরা 3টা থেকে 4টা লুক দিয়েছিলাম, অ্যান্ড ইমরান আমাকে জাস্ট একটা কথাই বলছে যে জনি, আমার এইরকম লুক আমি কোনো মিউজিক ভিডিওতে এর আগে পাই নাই, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি যে ইনশাআল্লাহ ফিউচার আরো কাজ হবে। ইমরানের সাথে আমার কাজ হয়েছে, সালমান মুক্তাদিরের সাথে আমার ফটোশুট হয়েছে। আচ্ছা, আচ্ছা। ওটা হচ্ছে আপনার সালমানের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর একটা গান ছিল খুবই ভাইরাল, ওইটার জন্য আমরা ফটোশুট করতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমরা চেয়েছি একটু মানে আমাদের মতো করে শ্যুটটা করতে, দেন ওই শ্যুটটাও খুব ভালো, মানে পাবলিক না দেখা যায় যে নেগেটিভ পজিটিভ দুইটা দিক থেকেই ওইটা কম্পেয়ার আচ্ছা। করেছিল, বাট অপু ভাইয়ের শ্যুটটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ভাইরাল ছিল। আমার আচ্ছা, আচ্ছা। যতগুলো শ্যুট করেছি, অপু ভাইয়ের আর হাবিব নাতালিয়া, ওদের কাজটা সব থেকে বেশি ভাইরাল ছিল। আচ্ছা, সবথেকে বেশি তার মানে এখন পর্যন্ত অপু ভাইয়ের শুট আর হাবিব নাতালিয়ার শুট। হ্যাঁ, ও হাবিব নাতালিয়ার, বেসিক্যালি হাবিব নাতালি এমন একটা জুটি, ওদের পছন্দ করে না এমন কেউ নাই, আচ্ছা। সবার পছন্দের লিস্টে হাবিব নাতালিয়া। আর আমি বাংলাদেশে এই ফার্স্ট কোনো ব্লগারকে দেখেছি যে 1 ঘন্টায় 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ পাচ্ছে, মানে আচ্ছা, এত পরিমাণ মানুষ, লাইভেই 50,000 60,000 মানুষ দেখছে। আচ্ছা, আচ্ছা। আমি জাস্ট শক। অ্যান্ড সেখান থেকে দেখা যায় যে আমাকে ফোন করে আমার বাবা ফোন দিয়ে বলছে, আমার মা ফোন দিয়ে বলছে, "এই, আমি তোমাকে হাবিব নাতালিয়ার সাথে দেখলাম, ওরা কিন্তু অনেক সুইট, ওদের মেয়েটা কিন্তু অনেক সুইট।" তো সেই দিক থেকে চিন্তা করলে যে হাবিব নাতালিয়ার কাজ, ওদের সাথে ফটোশুট, ওদের রিসেপশন, ওদের বিয়ের প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, এইটা কিন্তু আমাদের জন্য একটা খুবই প্লাস পয়েন্ট ছিল তানজিস আচ্ছা। ক্রিয়েশনের জন্য, যে ওদের সাথে কাজ করে। ইভেন ওদের সাথে কাজ করা অবস্থায় আমাদের জার্মান থেকে, ইউকে থেকে, ইউএস থেকে, মালয়েশিয়া থেকে মিনিমাম 10 থেকে 15টা কাপল, যারা দেশি বিদেশি, লাইক বাংলাদেশি এবং প্রবাসী ওয়াইফ, তারা আমাদেরকে নক দিয়েছে ফটোশুটের জন্য। মানে আজকেও এরকম কথা হচ্ছিল বিকেলবেলায়, এই সময় টিভিতে আসার আগে,
যে তারাও অসাধারণ। শুট করতে ইন্টারেস্টেড। আচ্ছা, আমি আবার হচ্ছে গিয়ে আমি একটু গোড়ায় ফিরে যাব, আমি গ্রুমিং স্কুলে ফিরে যাব। এই যে গ্রুমিং স্কুল নিয়ে আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না যে আমি একটা কাজ শুরু করলাম, আমি এটাকে এখানে দেখতে চাই, গ্রুমিং স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, গ্রুমিং স্কুল নিয়ে যদি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, তাহলে আমার গ্রুমিং স্কুলটা মনে হয় 1 বছর, 1 বছরের উপরেই হয়েছে আচ্ছা। যে আমি করেছি। আমি বাংলাদেশে আমার থেকে বড় গ্রুমিং স্কুল আমি দেখি নাই, আমার চোখে পড়ে না, যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমার পার গ্রুমিংয়ে হচ্ছে 60 জন করে স্টুডেন্ট থাকে। তো ওরা আসার পর হয় কি, ওদের আসার সময় লুক থাকে একরকম, যখন 3 মাস পরে বের হয়ে যায়, হুম। বের হওয়ার পর লুক হয়ে যায় আরেক রকম। মানে দে আর ভেরি কনফিডেন্ট, মিডিয়াতে কাজ করবে। ইভেন অনেকেই বলেছে যে ভাই আমরা অনেক ইমপ্রুভ করেছি। ইভেন ছোট ছোট বাচ্চা, যেমন আমাদের একটা বাচ্চা ছিল রাতিল, এবার মানহাও আছে, আচ্ছা, ওদের আচ্ছা। মারা যখন আসে, ওদের মাদের আমরা ক্লাস একটু এন্ট্রি দিই, কারণ অনেক কিছু আছে যেমন পড়াশোনার ব্যাপারগুলো কিন্তু ওরা আয়ত্ত করতে পারে না। হুম, হুম, হুম। তো ওদের মারা বলে যে আমরা অনেক কিছু শিখতে পারছি, কিভাবে র্যাম্প ওয়ার্ক করতে হয়, কিভাবে ফটোশুটে পোজ আচ্ছা, দিতে আচ্ছা। হয়, কিভাবে কথা বলার স্টাইল চেঞ্জ করতে। অনেকের হয় না যে কথা বলার মধ্যে আঞ্চলিক টান চলে আসে, হুম, তো হুম, আমাদের হুম। টিচাররা যারা অনেক টিভি চ্যানেলে সাংবাদিক বা সুষ্ঠু সুষ্ঠু ভাষায় কথা বলতে পারে, তারা কিন্তু এসে ক্লাস নিচ্ছে। তারপর হচ্ছে আপনার ইয়োগা, আচ্ছা, আচ্ছা। মেয়েদের জন্য ইয়োগা, ফিটনেস, তারপর হচ্ছে মার্শাল আর্ট, এগুলো কিন্তু আমাদের গ্রুমিং এ শেখানো এদেরকে হয়। কোনো কাজের যেমন ধরেন একজন বের হওয়ার সময় নিজে খুব কনফিডেন্ট ফিল করলো বা বললো যে আমি এখন রেডি, তখন কি আপনি কোনোভাবে ওদের কাজের কোনো সুযোগ করে দেন, বা যেহেতু আপনার পরিচিত আছে এত? না, বেসিক্যালি ব্যাপারটা হয় যে যখন আমাদের ফার্স্ট মান্থ যায়, সেকেন্ড মান্থ থেকে আমরা আমাদের ডিরেক্টর আসা শুরু করে আচ্ছা, আচ্ছা। ক্লাস, মানে বিভিন্ন ডিরেক্টর, যেমন চন্দন রায় চৌধুরী, আচ্ছা। সরি আমার একটু ঠান্ডা আজকে। চা খেতে হ্যাঁ, পারেন কিন্তু sure. চাইলে। সো যেমন চন্দন রায় চৌধুরী, উনি কিন্তু বাংলাদেশের খুবই বড় একজন ডিরেক্টর। তারপর হচ্ছে অনন্য মামুন, তারপর হচ্ছে সৈকত রেজা। তো এরকম অনেক বড় বড় ডিরেক্টর আছে যারা আমাদের ক্লাস টিচার হিসেবে আসে। আচ্ছা, আচ্ছা। অ্যান্ড তাদের কাছ থেকে আমরা তো গেল বছর হচ্ছে আপনার একটা গান ছিল পুজোর গান, সেখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান প্রায় 10 জন সিঙ্গার ছিল, সবাই প্রফেশনাল এবং সবাই অনেক প্রমিনেন্ট। তো তারা যে মিউজিক ভিডিওটা করেছে, সেই মিউজিক ভিডিওটা কিন্তু আমাদের গ্রুমিংয়ে প্রায় 30 জন স্টুডেন্ট ছিল, সম্পূর্ণ গ্রুমিংয়ের স্টুডেন্টরাই ওই গানে পারফরমেন্স করেছে। অ্যান্ড দেখা যায় যে হিরো হিসাবে তারপর আমাদের আরেকজন স্টুডেন্ট আছে, ও মিনারের একটা গান করলো, আরেকজন ইমরানের একটা গান করেছে, এরকম সবাই কিন্তু কাজ করছে। না, এইভাবে কাস্টিংগুলো হয়, লাইক একজন ফ্যাশন কোরিওগ্রাফার আসলো, তার 5টা মডেল ভালো লাগলো, তার ফ্যাশন শোর জন্য হাঁটাইতে হবে, দেন ওই মডেলদেরকে নিয়ে যায়। আবার একজন ডিরেক্টরের ওর কাজ ভালো লেগেছে, ওর র্যাম্প ওয়ার্ক ভালো লেগেছে, ওর এক্সপ্রেশন সুন্দর, অ্যাক্টিং ভালো জানে, এভাবে কাস্টিং করে নিয়ে যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সব বয়সী স্টুডেন্ট আপনি পেয়ে থাকেন? সব বয়সী, আমাদের এমনও হয়েছে যে আমি মনে হয় লাস্ট 40 পর্যন্ত পেয়েছিলাম, ও মাই গড, 40 খুবই জোস। পর্যন্ত পেয়েছিলাম। তারাও ইন্টারেস্টেড, বলে কি যে আমাদের মডেলিং করতে হবে না, আমরা জাস্ট আপনার সাথে আচ্ছা, ক্লাস আচ্ছা। করতে চাই, আপনার এখানে ক্লাস করলে এনাফ। নিজেকে রিপ্রেজেন্ট করতে চায় একদম হ্যাঁ। ফিট পরিপাটি ভাবে, এই আর কি। আচ্ছা, আপনার গ্রুমিং স্কুলে ছেলে স্টুডেন্ট বেশি পান না মেয়ে স্টুডেন্ট বেশি পান? আমাদের গ্রুমিং স্কুলে মেয়ে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট আমরা একটু ভাগ ভাগ করে নিই, 30 আচ্ছা, জন আচ্ছা, ছেলে, আচ্ছা। 30 জন মেয়ে। আচ্ছা। বাট কল বেশিরভাগ ছেলেরা, মেয়েরা মানে Both? বোথই বেশি করে, আচ্ছা, আচ্ছা। সবাই interested। সব থেকে বেশি পাচ্ছেন, আপনি বললেন যে আপনার সব থেকে বেশি ফলোয়ার হচ্ছে টিকটকে, টিকটকের থ্রুতে আপনি সব থেকে বেশি স্টুডেন্ট পাচ্ছেন? টিকটকের থ্রুতে বলতে আমার টোটাল কত হবে আমি জানি না, 25 থেকে 30 লাখের মতো হবে ফলোয়ার, আচ্ছা, আচ্ছা। মানে আপনার টিকটক বা ফেসবুক মিলে। তো আমার টিকটকে তো ওই রকম কোনো অপশন নাই যে আমি স্টুডেন্ট পাবো, তো আমি একটা থামলাইন দিয়ে দেই যে যারা অ্যাডমিশন নিতে চান তারা আচ্ছা। কিন্তু অ্যাডমিশন নিতে পায় না আমার টিকটকের মধ্যে। আচ্ছা, তো আচ্ছা। তখন এই ক্লুটুকি দরকার হ্যাঁ, ছিল। তখন ওইখান থেকে দেখা যায় যে আমার ইনস্টাগ্রামে ওখানে লাখের উপর ফলোয়ার আছে, ওখানে সবাই আমাদেরকে নক দেওয়ার পর আমাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলে যে আমি গ্রুমিং করতে চাই, আচ্ছা, তখন আচ্ছা। আমরা একটু ওদের বয়স, ওদের হাইট, ওদের লুক, ছবি টবি দেখে আমরা কাস্ট করি আর কি। আর যারা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল দুইটা গ্রুমিং হয়। প্রফেশনাল হচ্ছে যে ও মিডিয়াতে কাজ করতে চায়, মিডিয়া নিয়ে ওর স্বপ্ন, ওদের প্রফেশনালি গ্রুমিং করে। আর পার্সোনাল হচ্ছে যে ও নিজে ইমপ্রুভ করতে চায়, নিজে মানে অনেকের জড়তা থাকে, দেখা যায় যে যেমন আমি এই টিভি চ্যানেলে এসে কথা বলছি, হয়তোবা এটা আমার ফার্স্ট না, এটা আমার অনেক, মানে আমি এর আগেও অনেক করেছি, বাট
হয়তো বা এমনও আছে যারা ফার্স্ট টাইম টিভি চ্যানেলে এসে কথা বলছে, আচ্ছা আচ্ছা। তো তাদের কিন্তু প্রবলেম হবে, তাদের একটু ভয় লাগবে, জড়তা থাকবে, কি কোশ্চেন করবে, কি অ্যান্সার দিব, তারপর এর পরের কোশ্চেন কি হতে পারে, তো এরকম কিন্তু থাকে। বাট তো তাদের কনফিডেন্সটা বাড়ানো হচ্ছে আমাদের কাজ, যে একজন প্রফেশনাল একটা জায়গায় গিয়ে কিভাবে নিজের আইডেন্টিটিকে ডেভেলপ করবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, সেগুলো শেখানো হয়। তাহলে কাজ শুরু করেছিলেন পোশাক থেকে, হ্যাঁ, এখন পোশাক থেকে কাজ শুরু করেছিলাম। এখন গ্রুমিং স্কুল চালাচ্ছেন। ভবিষ্যতে কি আপনি সিনেমার সাথে কাজ করতে চাচ্ছেন, এই তো? ও, আপনি আরেকটা কোশ্চেন করছেন যে ভবিষ্যতে আমি গ্রুমিং নিয়ে প্ল্যান কি, সরি আমি স্কিপ করে গিয়েছি। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে যে আমি এরকমই গ্রুমিং স্কুল চালাতে চাই, মানে সবাই ইমপ্রুভ হোক, সবাই বুঝুক যে গ্রুমিংটা কি। অনেকে গ্রুমিংটা বোঝে না, বিকজ নেগেটিভ পজিটিভ বললাম যে সব কমেন্টসই থাকে, অনেকেই অনেক ধরনের মিডিয়াটাকে না অনেকেই অনেকভাবে খারাপ মনে করে, এটা সেটা। আমি এর আগেও বলেছি যে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি চান। হ্যাঁ, এক্স্যাক্টলি। মিডিয়াটা এমন একটা জায়গা, সেখানে হচ্ছে যে আপনি রাত 2টার সময় ব্যাক করবেন বাসা থেকে শুটিং শেষ করে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনার, সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আমার না। সেটা আপনাকে জানতে হবে যে আমার কিভাবে কোথায় ব্যাক করতে হবে, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে যেতে হবে। সেটা কিন্তু সম্পূর্ণ একজন মানুষের সেলফ ডিপেন্ড হওয়ার পর তার সাথে কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াকে মানুষ যেমন মনে করুক, সেটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে আমরা মিডিয়াতে যারা কাজ করি আমরা কতটুকু ভালো, বা আমাদের মধ্যে কি চলছে, আমরা কি চাই, সেটা হচ্ছে সব থেকে বড়, মানে বড় কথা। যে আমরা নিজেরা ভালো থাকলে আমরা মিডিয়াকে ভালোভাবে চালাতে পারবো, কাজ করতে পারবো। আর আমাদের নিজেদের মধ্যে যদি গাফলতি থাকে, প্রবলেম থাকে, তাহলে কখনোই আমরা আপডেট মানে কিছুই করতে পারবো না। দ্যাটস ইট। অনেক কিছু জানা হলো, অসাধারণ কিছু ইনফরমেশন পেলাম এবং দর্শকদেরও দিতে পারলাম। ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনার সাথে কোনো না কোনো সময় বসবো। তো সেই পর্যন্ত আপনারা নিশ্চয়ই আবার নতুন কোনো অতিথির অপেক্ষায় থাকবেন। আমি দোলনা নিয়ে আসবো নতুন কোনো অতিথিকে, আবার আপনাদের সাথে লাইভে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের সঙ্গে থাকবেন।